ছাত্ররা পুনরায় তোমাদের সঙ্গে আরেকটা নতুন ক্লাসে এসে উপস্থিত হয়েছি এবং আজকের যে ক্লাসটা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সংক্রান্ত বিষয়ে করব সেটা মূলত তার জেলা পরিবর্তন সংক্রান্ত বিষয় এবং তার ক্ষেত্রমান, জনসংখ্যা এবং আরও কিছু কিছু তথ্য আজকে আমরা জানব। আগের দিনের ক্লাসটা আমরা পশ্চিমবঙ্গের যে রাজ্যের নামকরণের উৎপত্তি থেকে শুরু করে অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ বা তার সীমানার কি পরিবর্তন হয়েছিল এবং তার চতুর্সীমা পড়েছিলাম এবং তার বিস্তারটা পড়েছিলাম। আজকে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলা গঠন সেগুলোর মধ্যে দিয়ে কী ধরনের পরিবর্তনের মাধ্যমে সেই জেলা গঠন হয়েছিল সেটাকে লক্ষ্য করব। দেখতেই পাচ্ছ আগের দিনের মতো তোমাদের সামনে পশ্চিমবঙ্গের একটা ম্যাপ আমি রেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আজকে একটুখানি আমি দেখাবো যে নতুন ম্যাপটা পরিবর্তিত হলে বা তোমরা যে ম্যাপটা পাও সেটার কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। দেখো, আমরা নর্মালি এখানে 2014 সালের পর মূলত যে লাস্ট যে পরিবর্তনের যে হয়েছিল আলিপুরদুয়ার, অর্থাৎ দেখো এখানে দেখো আলিপুরদুয়ার জেলা হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু তারপর যে পরিবর্তনগুলো সেই পর্যন্ত আমরা কিন্তু এখনো জানতে পারিনি বা এই ম্যাপটার মধ্যে কিন্তু নেই। সেই পরিবর্তনটা আমি তোমাদেরকে কিন্তু একটু দেখাবো। তার আগে একটু বলে রাখি যে প্রথমে 1 মার্চ, আগের দিন এটা একটু শুরু করেছিলাম করে আমি একটুখানি আবার সীমানা পরিবর্তনে গিয়েছিলাম, যে 1 মার্চ 1986 সাল 24 পরগনা ভেঙে অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জন্ম হয়। তারপর 1 এপ্রিল, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদি আমরা দেখি যে দেখো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা তোমরা দেখতেই পাচ্ছ, তার মাঝখান দিয়ে একটা সীমানা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো 1 এপ্রিল 1992 সাল পশ্চিম দিনাজপুরকে দুভাগ করে আমরা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর গঠন করি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর আমরা লেখা দেখতে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ পশ্চিম দিনাজপুরকে আমরা দুভাগ করি কবে 1992 সালে। অর্থাৎ এই জায়গাটা আমি যদি দেখি এটা 1992 সাল, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু ডেটটাকে কিন্তু মনে রাখতে হবে যে 1 এপ্রিল। এইখানটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আমরা কি দেখলাম 1 মার্চ, এবং সেখানে আমরা কি দেখলাম 1986 সাল। তারপর আমরা 2রা জানুয়ারি 2002 সাল দেখা যায় মেদিনীপুরকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভাগ করা হয়। এই যে দেখো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কোথাও কবে দেখলাম যে 2002 সাল। কবে 2002 সালের 2রা জানুয়ারি, আমরা এখানে লিখি 2রা জানুয়ারি। তাহলে এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কেন লিখে দিচ্ছি যাতে তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এবং তারপর দেখা যায় 25শে জুন 2014 সাল, যেখানে জলপাইগুড়ি থেকে 20তম জেলা রূপে আলিপুরদুয়ারের আত্মপ্রকাশ করে। তার মানে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পর্যন্ত হলো 19তম জেলা। তারপর আমরা 25শে জুন 2014 সাল আমি দেখো এই যে আলিপুরদুয়ার তোমরা দেখতে পাচ্ছ এইটা হয়েছিল কবে 2014 সাল পর্যন্ত। 2014 সালের 25শে জুন তাহলে আলিপুরদুয়ার হলো তাহলে 20তম জেলা। তাহলে আমাদের বর্তমান জেলা সংখ্যা আমরা জানি 23টি। তাহলে এবার যে পরিবর্তনটা পরিলক্ষিত হয়েছিল সেটা হচ্ছে প্রধানত 2017 সালে, এবং সেই 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং ভেঙে কালিম্পং হয়। অর্থাৎ এই যে দেখো দার্জিলিং এবং দার্জিলিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কালিম্পংয়ের কোনো ধরনের জেলা সীমানা নেই। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে দার্জিলিংকে ভেঙে দেখো ডট দিয়ে আমি দেখাচ্ছি কালিম্পং একটা জেলা তৈরি হয়। সেটা কবে 2017 14ই ফেব্রুয়ারি, আমি 14ই ফেব্রুয়ারি লিখি 2017, বোঝানো গেল। 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা ঝাড়গ্রাম দেখো শহর সংলগ্ন পয়েন্ট দেখতে পাচ্ছি। এটাকে ভেঙে দেখা যায় যে ধরো এর যে সীমানাটা তৈরি করা হয়েছিল এইভাবে, এইখান থেকে দেখা যাচ্ছে যে একটা সীমানা তৈরি হয়। তাহলে এটা একটা জেলা হলো। তাহলে 19-এর পর 20তম 21তম হয়ে গেল, ঠিক আছে, বোঝানো গেল। 20তমর পর 21 এবং 22তম হলো, এবং 7ই এপ্রিল বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান তৈরি হয়। এই যে বর্ধমান আমরা দেখতে পাচ্ছি
এত বড় একটা জেলা, তার একটা অংশ, অর্থাৎ তার যে একটা অংশ এইরকম একটা জায়গা থেকে তারা দেখা যায় যে পশ্চিম বর্ধমান তৈরি হয়, অর্থাৎ এইটা পূর্ব বর্ধমান, এটা পশ্চিম বর্ধমান হয়। তাহলে বোঝা গেল। তাহলে এই যে পরিবর্তন দেখো, আমি যে 3টে আপডেটিং, তোমরা দেখবে নতুন পশ্চিম বইগুলোতে পশ্চিমবঙ্গের আপডেটিং হয়তো ম্যাপ দেওয়া আছে, সেখানে দেখবে যে কালিম্পং এর যে স্টেশনটা আমরা দেখালাম, যে জায়গা থেকে অলমোস্ট আমি ফ্রি হ্যান্ড করলাম বলে হয়তো খুব পারফেক্ট না হলেও একদম কাছাকাছি আমি দেখিয়েছি যে এটা কালিম্পং একটা জেলা আলাদাভাবে তৈরি হলো তোমাদের বোঝানোর সুবিধার্থে। এদিকে ঝাড়গ্রাম থেকে একটা দেখালাম, ঝাড়গ্রাম একটা আলাদা জেলা তৈরি হলো, এবং বর্ধমানকে ভেঙে দেখা গেল পূর্ব বর্ধমান তৈরি হলো। আশা রাখছি বুঝতে পেরেছি। এবং প্রত্যেকটা সময়কাল কিন্তু আমি বললাম যে 2017 সালে প্রথম দার্জিলিং থেকে কালিম্পং হয় 14ই ফেব্রুয়ারি, 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম হয়, এবং 7ই এপ্রিল দেখা যায় যে আমাদের বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান হয়, অর্থাৎ এটা হচ্ছে 7th এপ্রিল। আমি এইখানেই লিখে দিলাম 7th এপ্রিল। তাহলে এইভাবে আমাদের দেখা গেল যে জেলার পরিবর্তন হয়ে বর্তমানে আমাদের জেলার সংখ্যা দাঁড়ালো 23টি। দেখো পাশের যে পরিষ্কার ম্যাপটা আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে দেখো আমি একটা ইন্ডিকেশন মার্কিং করেছি, তার মানে এই যে পশ্চিম মেদিনীপুর ভেঙে দেখো এইটা ছেড়ে ঝাড়গ্রাম হয়েছে। আবার এখানে দেখো দার্জিলিং এর যে অংশটা, এই যে আমি দেখো মাঝখান দিয়ে একটা লাইন টেনেছি, এইটা কালিম্পং হয়েছে। এবং বর্ধমানে দেখো এই যে টোটাল বর্ধমান ছিল, এই যে এখান থেকে আমি একটা বর্ধমানের সীমানা দিয়েছি, এটা পশ্চিম বর্ধমান, এটা পূর্ব বর্ধমান হয়েছে। ফলস্বরূপ টোটাল পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা দাঁড়ালো সমগ্রভাবে 23টি বর্তমানে জেলা সংখ্যা দাঁড়িয়েছে। এবার কিছু তথ্যমূলক বিষয় আমি একটুখানি বলি যে রাজ্যের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা দেখা যায় 9টি জেলা স্পর্শ করেছে বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ এই যে সব থেকে বড় আন্তর্জাতিক সীমানাটা বাংলাদেশের সঙ্গে আছে সেটা 9খানা জেলা কিন্তু স্পর্শ করেছে। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আমরা দেখতে পাই, তাই যেটা তোমরা দেখবে গুনে নিয়ে দেখবে যে 9টি জেলাই কিন্তু স্পর্শ করেছে, এবং সেটার যে দৈর্ঘ্য, যে সীমানাটার দৈর্ঘ্য কিন্তু 900 কিমি। বোঝা গেল। তারপর সর্বাধিক রাজ্য সীমানা আছে কার? ঝাড়খণ্ডের। দেখো আমরা এখানে যদি যে চতুর্সীমাটা পড়েছিলাম তার মধ্যে সব থেকে বেশি, মানে এই যে এইখান থেকে শুরু হয়ে পুরো টোটালি গিয়ে দেখা যাচ্ছে এখানে বিহার আরম্ভ হচ্ছে, তার আগে গিয়ে হচ্ছে এই যে ঝাড়খণ্ড, তার যে সীমানা সেটা হচ্ছে কত? 500 কিমি। ওকে। রাজ্যের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা আছে কার সাথে? নেপালের সাথে। অর্থাৎ এই যে ছোট্ট একটা জায়গা নেপালের সাথে সব থেকে কম আন্তর্জাতিক সীমানা পরিলক্ষিত হয়। কত আছে নেপালের সাথে? অলমোস্ট 90 কিমি হলো। আর সব থেকে কম রাজ্য সীমানা আছে সিকিমের সাথে, অর্থাৎ আমরা যে সিকিমের সঙ্গে সব থেকে কম রাজ্য সীমানা সেটা কত? 60 কিমি। তাহলে দেখো কতগুলো তথ্যমূলক জিনিস কিন্তু আমি এখানে কিন্তু বললাম। আশা রাখছি বুঝতে পেরেছো, এবং দেখেও তোমরা তোমাদের ধারণাটা আরো সহজ করে তোমাদের মধ্যে নিতে পারবে, আশা রাখছি সেটা। এবার দেখো এর যে ক্ষেত্রমান, পশ্চিমবঙ্গের যে টোটাল ক্ষেত্রমান সেটা মূলত তোমাদের বইগুলোতে লেখা আছে, জাস্ট বলার জন্য আমি বলে দিচ্ছি। 88,752 বর্গ কিমি, যা ভারতের মোট ক্ষেত্রমানের 2.70%। ক্লিয়ার? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রমান সেটা হচ্ছে 88,752 বর্গ কিমি, যা ভারতের মোট যা আয়তন, ঠিক আছে, তার তুলনায় 2.70%। আর জনগণনা যেহেতু 2011 সালে জনগণনা হয়েছিল, তাই জন্য সেখান থেকে দেখা যায় যে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা অলমোস্ট 9,43,47,736 জন প্রায়, যা ভারতের প্রায় 7.55%, অর্থাৎ 7.55%। আর জনঘনত্ব 2011 সেন্সাস অনুযায়ী আমি বলছি কিন্তু প্রতি বর্গ কিমিতে 1029 জন, যা বিহারের পর, মানে বিহার হচ্ছে সর্বোচ্চ, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। আশা করছি বুঝতে পেরেছ। এবার এই যে সেন্সাসটা হয়েছিল 2011 সাল, বর্তমানে কিন্তু 2020 সাল, সুতরাং এখন কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তিত হয়েছে। সুতরাং সেই পরিবর্তনটা যেহেতু আমাদের এখনো সেন্সাস হয়নি, তাই সেই পরিবর্তনটাকে আমরা বলবো না, 2011 সেন্সাস অনুযায়ী আমরা কিন্তু কেবলমাত্র আলোচনা করব। এবং এখানে মনে রাখবে 1911 সাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজধানী কলকাতা, 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের কিন্তু রাজধানী ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্ব তার মানে কতটা ছিল, এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। বুঝে না গেল? তাহলে আশা রাখছি আজকের যে ক্লাসটা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং যে জেলা পরিবর্তনের সংক্রান্ত বিষয়টা তোমাদের বললাম সেটা তোমরা আশা রাখছি বুঝতে পেরেছো।
পরবর্তী ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে বিভাগ জেলাগুলোকে নিয়ে আছে সেই 5টা বিভাগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস একটু আমি বলে রাখি, এই যে পশ্চিমবঙ্গের আরেকটা বিশেষ বৈচিত্র্য হলো যে এই রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে। এবং কোথা দিয়ে গেছে দেখে নাও, এই যে আমরা 23.5 ডিগ্রি লিখছি, 23.5 ডিগ্রি মানে হচ্ছে আমরা কর্কটক্রান্তি রেখা, মানে এখান থেকে 24 ডিগ্রি, তার মানে হাফ যদি হয়, মানে মোটামুটি হাফ জায়গাতে উপর দিয়ে যদি স্ট্রেট একটা লাইন টানি, অর্থাৎ এইখান থেকে আমরা যদি স্ট্রেট একটা লাইন টানি, তাহলে 23.5 ডিগ্রি যে কর্কটক্রান্তি রেখাটা মূলত কোন কোন জেলার উপর দিয়ে গেছে দেখো। প্রথমেই বলে রাখি, একদম পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগে নদিয়ার কোথা দিয়ে কৃষ্ণনগর, ধুবুলিয়া, তারপর বর্ধমান জেলা, বর্ধমানের কোথা দিয়ে গেছে গুসকরা, আউসগ্রাম, দুর্গাপুর, আর তারপর কি বাঁকুড়ার কোথা দিয়ে গেছে বড়জোড়া এবং গঙ্গাজল ঘাটি, এবং পুরুলিয়া জেলার আদ্রা ও জয়পুর এর উপর দিয়ে গেছে। মানে 4টে আমি জেলাগুলোর নাম বলে দিলাম এবং জেলাগুলোর জায়গার নামও বলে দিলাম। আমরা যদি একদম পশ্চিম থেকে শুরু করি, যেমন ধরো পুরুলিয়া, এই যে পুরুলিয়া আমি দেখাচ্ছি, পুরুলিয়ার উপর দিয়ে গেছে। তারপর কি বললাম, বাঁকুড়ার উপর দিয়ে গেছে। তারপর হচ্ছে বর্ধমানের উপর দিয়ে গেছে। তারপর নদিয়ার উপর দিয়ে গেছে। মানে এইবার এই যে 23.5 ডিগ্রি রেখাটা যে গেছে, যে জায়গাগুলো, পুরুলিয়ার কোথা দিয়ে গেছে যদি আমরা পুরুলিয়ার দেখি, এখান থেকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে বলছি পুরুলিয়ার কোন কোন স্থান। পুরুলিয়ার মূলত আমরা বলছি আদ্রা ও জয়পুর। তোমাদের কেন আমি লিখে দিচ্ছি, যাতে তোমাদের জায়গাগুলো মনে থাকে। বাঁকুড়ার কোন জায়গাটা দিকে গেছে, এখানে আমরা যদি লিখি, বাঁকুড়ার গেছে গঙ্গাজল ঘাটি, আর একটা গেছে বড়জোড়া। তারপর কি বর্ধমানে কোথা দিয়ে গেছে দেখো, আমি লিখে দিচ্ছি গুসকরা, আউসগ্রাম, আর তারপর আমরা নদিয়া দিয়ে কোথা দিয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের কৃষ্ণনগর ও ধুবুলিয়া। তাহলে এই যে 4টে জেলার মধ্য দিয়ে অন্তর্ভুক্ত স্থানগুলোর মধ্যে দিয়ে আমাদের কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। সুতরাং এটা কিন্তু এই রাজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা রাখছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এর বিভাগগুলো নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।